জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh. একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। দীর্ঘ 15টি বছর ধরে জিয়া পরিবার এবং বিএনপির উপর দিয়ে এমন কোনো স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর 2026-এর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু জিয়ার রক্তই বহন করেন না, বাবার মতোই তেজি ও আপোষহীন তিনি। নীতিবাগীশদের তো তিনি রামধোলাই দিয়েছেনই, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলছেন। আর এবার তো সবচেয়ে বড় দানটি মেরেছেন তিনি। দীর্ঘ 45 বছর ধরে পালিয়ে থাকা জিয়াউর রহমানের অন্যতম প্রধান খনি ও শত্রু সাবেক মেজর মুজাফফরকে গত বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঘাড় ধরে তুলে এনেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর আজ দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কী অবস্থা এই ধূর্ত কালপিটের। ভেতরের খবর হলো বাবার সাথে করা অন্যায়ের চরম বদলা দিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না তারেক রহমান। জেলের চার দেয়ালে চলছে কড়া শাসন। রাজনৈতিক মহলের জোর দাবি মুজাফফরের অবস্থা নাকি বড়ই ভয়ঙ্কর। সেখানে নাকি রীতিমতো চলছে ঐতিহাসিক ডিম থেরাপি, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে একসময়ের প্রতাপশালী এই মেজর। আজ দেশ নিউজ 24-এর বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা ফাঁস করব জেলের ভেতরের সেই করুণ পরিণতি এবং 1981 সালের 31শে মে ভোরের সেই গা শিউরে ওঠা অজানা ইতিহাস। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশের সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে 45 বছরের পুরনো হিসাব কড়ায় গন্ডায় মেটানো হচ্ছে তা দেখে আজ স্তম্ভিত পুরো রাজনৈতিক মহল। গত বুধবার রাতের অন্ধকারে বনানীর এক বাসা থেকে যখন এই ধূর্ত খুনিকে ধরা হয় তখন তার মুখের অবস্থা ছিল দেখার মতো। 4 দশকেরও বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি অবিরাম ছিল সে। ভেবেছিল তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাতার নিখুঁত গোয়েন্দা ফাঁদে তার সব চালাকি একদম ভেস্তে যায়। এতদিন যে অহংকারে পাহাড়ে সে বসেছিল তা নিমিষেই ধুলো মিশে গেছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডে। আর এর মাধ্যমে তার চরম সাজার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়। জেলের চার দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের কপালে যে কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই খুনি। তারেক রহমানের একটি মাত্র ইশারাতেই এই কালপিটের জীবনের সব লাল বাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে জব্বর শিক্ষা দিতে নতুন বাংলাদেশে এক দারুণ দৃষ্টান্ত তৈরি হচ্ছে, যা আজ দেশবাসী নিজের চোখেই দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছিল তা জানতে আমাদের একটু পেছনের ইতিহাসের পাতা উল্টাতে হবে। সময়টা 1981 সালের 30শে মে। চট্টগ্রামের আকাশ তখন ভোরের আলোর মুখ দেখার ঠিক আগ মুহূর্ত। চারদিকে এক থমথমে নীরবতা, কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ করে আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো ভয়ঙ্কর এক গোলাগুলি। ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশটা যেন নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময় সার্কিট হাউসে ঢুকে পড়া খুনিদের দলটির একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মুজাফফর। সে কোনো সাধারণ কেউ ছিল না। নিজের হাতে অস্ত্র নিয়ে সেদিন সে জিয়াউর রহমানের বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ঘরের দরজা লাঠি মেরে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করেছিল এই কালপিট। অন্যদিকে সার্কিট হাউস থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখনকার জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। ভোরের সেই বিকট শব্দে রাতে তার ঘুম ভেঙে যায়। বাসভবনের পাহারাদাররা দৌড়ে এসে খবর দেয় বড় গোলাগুল ঘটেছে এবং এই শব্দ সার্কিট হাউসের দিক থেকে আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো কাঁদছিলেন সহকারী প্রোটোকলের অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবকে ফোনে জানান ভোর 4টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আচমকা সার্কিট হাউসে ঢুকে পড়ে। ভারী বুটের কর্কশ শব্দে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন আমাদের রাষ্ট্রপতি আর এই দুনিয়াতে নেই, ঘাতকীরা তাকে চির বিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তার তোয়াক্কা না করে সেখানে ছুটে যান ডিসি ও কমিশনার। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা ছিল রীতিমতো গা শিউরে ওঠার মতো।
বিশাল প্রধান ফটক হাঁ করে খোলা, আর সেখানে কোনো পাহারাদারদের চিহ্ন নেই। ভবনের উপরতলায় প্রতি শয়নকক্ষের ঠিক সামনে সাদা চাদরের ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতেই ভেসে ওঠে সেই চেনা সিপাহশালার মুখ। পুরো এলাকায় তখন এক ভুতুড়ে পরিবেশ। ডিসি ও কমিশনার যখন এই দৃশ্য দেখছিলেন, ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়ে। কিন্তু ঘটনার সবচেয়ে বড় নাটকীয় শুরু হয় এর কয়েক ঘন্টা পর। এর চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবারও ঢুকে পড়ে একটি বিশেষ ঘাতক দল। আর জিয়াউর রহমান সহ 3 জনের নিথর দেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেরও মূল পান্ডা ছিল এই চতুর খেলোয়াড় মোজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে নিথর দেহগুলো গাড়িতে তুলে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গুম করার মতো জঘন্য কাজ করা হয়েছিল। নিজের হাতে গর্ত করে সেদিন সে এই কাজটি করেছিল। তবে এই জঘন্য ঘটনার পিছনের আসল কারিগর কারা ছিল এবং মোজাফফর কার নির্দেশেই কাজটি করেছিল, সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। একটু হিসাব মেলালেই বোঝা যায় এই ছকের শিকড় কত গভীরে ছিল। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি ও গতি দিয়েছিল, কিন্তু এই উদারতার বদলে এসেছিল চরম ধোঁকা। রাজনৈতিক মহলের মতে শেখ হাসিনা দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ফন্দি আটা হয়েছিল। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন। আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার ঠিক 13 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই 13 দিনের ব্যবধান কি শুধুই এক কাকতালীয় ঘটনা, নাকি ভিনদেশে বসে তৈরি করা সেই ছকেরই বাস্তব রূপ? স্বৈরাচারী হাসিনা সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতায় এসেই সেই পুরনো হিসাব গড়ায় গন্ডায় চুকিয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30শে মে ভোরের সেই ঘটনার ঠিক আগ মুহূর্তে। সেদিন চট্টগ্রামে তখন ওই হত্যাকাণ্ড ঘটে, ঠিক একই সময়ে আখাউড়া সীমান্তে আরেক বিশাল নাটক মঞ্চস্থ হচ্ছিল। বোরকার নিচে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানোর মরিয়া চেষ্টা চালিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। কিন্তু কপাল খারাপ থাকায় সীমান্তের প্রখর চতুর নারী পুলিশ আর বর্ডার গার্ডের হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালনের এই চালাকি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রীর এভাবে বোরকা পরে পালানোর আসল কারণটা কি ছিল? দেশের ভেতরের কোনো বড় গডফাদারের ইশারা আর গ্রিন সিগন্যাল না থাকলে এমন হওয়াটা একেবারেই অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনার আগাম নকশা হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগে ভাগে কেটে পড়ার ছক কষেছিলেন তিনি। মূলত জিয়াউর রহমানের সেই চট্টগ্রাম সফরটি ছিল একদমই গোপনীয়। চট্টগ্রাম বিএনপির ভেতরের চরম কোন্দল মেটাতে তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। এক পক্ষের মদতদাতা ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষের পেছনে ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। দলের এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগটাই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছিল খুনি মোজাফফর। সে ভেবেছিল এই সুযোগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবেন, কিন্তু কথায় আছে পাপ তো বাপ কেউ ছাড়ে না। দীর্ঘ 45 বছর পর আজ সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে। ক্ষমতায় বসে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন যোগ্য বাপকা বেটা। আর জেলের ভেতর খুনি মোজাফফরের হাওয়া টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ। এখন শুধু হিসাব চুকানোর পালা। নতুন বাংলাদেশে এখন শুধু ইনসাফ আর ন্যায়ের শাসন কায়েম হতে যাচ্ছে, তা কিন্তু নিশ্চিত। দর্শক, বাবার খুনের মুখ্য বদলা হিসেবে তারেক রহমানের এই কঠোর অ্যাকশন এবং জেলের ভেতর খুনি মোজাফফরের এই পরিণতি নিয়ে আপনার কি রায়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।